আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এদিকে ইরানের দুই মন্ত্রীকে নেদারল্যান্ডে নিষেধাজ্ঞা। আর থাকছে নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের দ্বিমত। আরো জানিয়ে দেব বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। সর্বশেষ জানিয়ে দেব জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক বলছে জামাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা শুরু করলে আরও কঠোরভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাঘারচি এই হুঁশিয়ারি দেন। ইরান আবারও যুক্তরাষ্ট্রের হামলার হুমকির প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দিলেন, খবর মিডল ইস্ট আইয়ের। এর আগে সোমবার পরমাণু কর্মসূচি নিয়ে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করলে তার পারমাণবিক সম্ভাবনাকে দ্রুত মুছে ফেলা হবে, যে কেউ আঙ্গুল তোলার আগেই সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে কারাকচি বলেছেন, যদি আগ্রাসন আবার শুরু হয় তাহলে আমরা আরও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করব না এবং এমনভাবে প্রতিক্রিয়া জানাবো যা ধামা চাপা দেওয়া সম্ভব হবে। ধামা চাপা দেওয়া অসম্ভব হবে। তিনি আরো বলেছেন, আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে না। এমন উদ্বেগ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। হামলার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা ব্যর্থ প্রমাণ হয়েছে। গত 13 জুন ইসরায়েল ইরানের ভূখণ্ডে বিমান হামলা শুরু করে। হামলার লক্ষ্য ছিল মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে। এর জবাবে ইরান 12 দিন ধরে চলা সংঘর্ষে ইসরায়েলের দিকে বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখে থাকে। তেহরান যদি পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করে তবে আবারও হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেয়নি তেল আবিব। ইসরায়েলের দুই মন্ত্রীকে নেদারল্যান্ডের নিষেধাজ্ঞা। ফিলিস্তিনে অবরুদ্ধ, সহিংসতার উস্কানি এবং জাতিগত নির্মূলের সমর্থন দেওয়ার অভিযোগে ইসরায়েলের কঠোর ডানপন্থী দুই মন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেদারল্যান্ড। সোমবার রাতে এই ঘোষণা দেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেস কটট এখন থেকে নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। নেদারল্যান্ড আনুষ্ঠানিকভাবে দুইজনকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সেই সঙ্গে অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। পার্লামেন্টে এই পদক্ষেপের পক্ষে ডেনমার্ক বলেন, দুইজন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বারবার সহিংসতা উস্কে দিচ্ছেন, অবৈধ বসতি সম্প্রসারণের পক্ষে জোরালোভাবে সমর্থন করছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নির্মূলের আহ্বান জানিয়েছেন। তার মতে ইসরায়েলের কঠোর ডানপন্থী এই দুই মন্ত্রীর ফিলিস্তিনি বিষয়ক পদক্ষেপ এবং বিবৃতি যুক্তিসঙ্গত নয়। তিনি আরো বলেছেন, মন্ত্রিসভা এই পদক্ষেপ নিয়েছে কারণ তাদের আচরণ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, যদি আমাকে পুরো ইউরোপ থেকেও নিষিদ্ধ করা হয় আমি আমার দেশের জন্য কাজ করে যাব এবং আমরা হামাসকে উৎখাত করব। সপ্তাহদেশ হিসেবে বেন গাভির এবং কট্টর এই দুই নেতার উপর নিষেধাজ্ঞা দিল নেদারল্যান্ড। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে এবং স্লোভানিয়া এদের নিষেধাজ্ঞা ঘোষণা করে। নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের দ্বিমত। গাজায় কেউ অনাহারে নেই বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় অনাহারে রাখার কোনো নীতি নেই এবং গাজার কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলায় পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখনো মানুষ থাকতো না। তবে নেতানিয়াহুর দাবির সঙ্গে একমত নন তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় অভিযুক্ত শিশুদের প্রকাশিত ছবির কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে ইসরায়েল এই সপ্তাহান্তে সেখানে মানবিক বিরতি ঘোষণা করেছে। আকাশ থেকে ত্রাণ ফেলা ও অন্যান্য উদ্যোগের ঘোষণাও এসেছে।
আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে ইসরায়েল এই সপ্তাহান্তে সেখানে মানবিক বিরতি ঘোষণা করেছে। আকাশ থেকে ত্রাণ ফেলা এবং অন্যান্য উদ্যোগের ঘোষণাও এসেছে, কিন্তু বাস্তবে সেখানে পরিস্থিতি খুবই সামান্য বা একেবারেই পরিবর্তিত হয়নি বলে জানিয়েছেন গাজার বাসিন্দারা। ইসরায়েলের দাবি, হামাসের কারণে গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। তাদের অভিযোগ, হামাস সদস্যরা ত্রাণ লুট করে নিজেদের কাছে নিয়ে গেছেন এবং গাজায় নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সেগুলো ব্যবহার করছেন। অবশ্য বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে। জাতিসংঘ ও গাজায় পরিকল্পিতভাবে ত্রাণ লুট হওয়া ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছে, বরং জাতিসংঘকে বলছে গাজায় যথেষ্ট পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিলে লুটপাট কমে যাবে বা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। জাতিসংঘে অনুষ্ঠিত টু টেস্ট সলিউশন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস বিটুইন এক প্রতিবেদনে জানায়, 2024 সালের অক্টোবরের পর থেকে এটি দুই দেশের মধ্যে চতুর্থ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি দীর্ঘদিনের টানাপোড়েনের পর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নতুন গতি পাচ্ছে বলে ইঙ্গিত দেয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক আলোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির পরে বিভিন্ন অঙ্গীকারপূর্ণ ব্যক্ত করেন। তারা যোগাযোগ এবং গণসংযোগের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়ে সম্মত হন এবং শীঘ্রই উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সফর আয়োজনের পরিকল্পনার কথা জানান। জুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক বলছে জামাত। জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামাত ইসলামী। একই সঙ্গে নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব বিপজ্জনক বলেও মনে করছে দলটি। জামাতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে, সনদ সম্পূর্ণ এবং সনদ অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। তবে কমিশন বলছে খসড়া একটি নমুনা মাত্র। তবে যদি সেটাই গ্রহণ করা হয় তাহলে প্রস্তাবিত সনদ গ্রহণ করা যাবে না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপক্ষীয় ধাপের 21 দিনের সংলাপের বিরতিতে কথা বলেন তিনি জানান, জামাত সনদের খসড়া করে কমিশনে দেবে। সংলাপ যে বিষয়ে একমত হচ্ছি সেগুলো বাস্তবায়নে আইনি ভিত্তিক থাকতে হবে। সনদ বাস্তবায়নের 2টি পথ থাকতে হবে। 1, অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে পরে নির্বাচিত সংসদে অনুমোদন। 2, গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া। সৈয়দ তাহের বলেছেন, যে কোনো একটি পদ্ধতিতে সনদের বৈধতা দিতে চাই, অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে বলে সতর্ক করেন তিনি। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে চলমান সংলাপ তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সৈয়দ তাহের। বলেছেন, প্রায় সবাই একমত, একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে। প্রস্তাবিত অবকাঠামো অনুযায়ী 5 সদস্যের একটি যাচাই বাছাই কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী, দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি এই কমিটিতে থাকবে। তারা 12 জন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন। যদি একমত না হয় তাহলে প্রথমে সর্বসম্মতভাবে, পরবর্তী সময়ে ভোট, তারপর প্রয়োজনে র্যাঙ্ক চয়েস সোর্সিং পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এই পদ্ধতিতে ভোটার হবে মোট 7 জন। উপরে উল্লেখিত 5 সদস্য এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একজন করে বিচারপতি থাকবেন। তাহলে বলেন, বিচারপতি 2 জন যুক্ত করা হয়েছে কেন? এককভাবে তৃতীয় দল বা অন্য কেউ ডিসাইডিং ফ্যাক্টর না হয়ে যায়। আমরা আশা করি বিচারপতিরা নিরপেক্ষ থাকবেন এবং ভদ্র ট্রেনিং এর আশা কমবে। তাহের জানান, বিএনপি চায় ঐক্যমত না হলে বিষয়টি সংসদে পাঠানো হোক। তবে জামাত সহ অধিকাংশ দল মনে করে সংসদে পাঠালে তা আর সিদ্ধান্ত হবে না। সংসদে 5-6 দল আছে, অথচ সংলাপে 30টিরও বেশি দলের প্রতিনিধিত্ব রয়েছে। এখানে চূড়ান্ত সিদ্ধান্ত জরুরি।